আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে রাজশাহী শিক্ষা বোর্ড 2021-এর এসএসসি অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের সমাধান আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, স্ক্রিনে একটি রেখাচিত্র দেওয়া হয়েছে। সেই রেখাচিত্র থেকে তোমাদেরকে গ এবং ঘ প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, ক প্রশ্নে বলা হয়েছে মূলধন বাজার কাকে বলে। মূলধন বাজার হচ্ছে অর্থ বাজারের যে বাজারে দীর্ঘমেয়াদী ঋণপত্র নিয়ে কারবার করা হয়, সেই বাজারকে মূলধন বাজার বলা হয়। সেক্ষেত্রে বিশেষায়িত ব্যাংকসমূহ যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে, সেই সমস্ত প্রতিষ্ঠানসমূহ মূলধন বাজারের উপাদান। এই মূলধন বাজারের উপাদানের মধ্যে স্টক এক্সচেঞ্জ সমূহ রয়েছে, যারা শেয়ার বিক্রির মাধ্যমে, শেয়ার বেচা কেনার মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। তাহলে মূলধন বাজার হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণপত্র নিয়ে যে বাজারে ক্রয় বিক্রয় হয়, সেই বাজারকে মূলধন বাজার বা ক্যাপিটাল মার্কেট বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, খ প্রশ্নে বলা হয়েছে ফার্মের স্বাভাবিক মুনাফা বলতে কি বোঝায়। কোন ফার্মের মুনাফা তিন ধরনের হতে পারে। একটি হচ্ছে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি স্বীকার করেও ওই ফার্মটি স্বল্পকালে উৎপাদন চালু রাখার সিদ্ধান্ত। যে মুনাফায় ফার্মের উৎপাদন আয় এবং উৎপাদন ব্যয় সমান হয়, সেই অবস্থায় যে প্রফিট হয় বা যে জিরো প্রফিট হয়, তাকে স্বাভাবিক মুনাফা বলা হয় বা নরমাল প্রফিট বলা হয়। অর্থাৎ কোন ফার্মের উৎপাদিত পণ্য বিক্রি করে যে আয় হয় এবং উৎপাদিত পণ্যের মোট ব্যয় যদি সমান হয়, সেক্ষেত্রে মুনাফা হয় জিরো, বা সেক্ষেত্রে আয় এবং ব্যয় সমান হয়, সেই মুনাফাকে বলা হয় স্বাভাবিক মুনাফা বা নরমাল প্রফিট বা নো ইকোনমিক প্রফিট বা জিরো প্রফিট। শিক্ষার্থীবৃন্দ, আমরা উদ্দীপক থেকে গ প্রশ্নের উত্তর তৈরি করব। উদ্দীপক থেকে উক্ত ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এই চিত্রটি আমরা পরিষ্কার করে অঙ্কন করেছি। দেখো, চিত্রে এসি রেখাটি হচ্ছে গড় ব্যয় রেখা এবং এমসি রেখাটি হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা এবং এভিসি এভারেজ ভেরিয়েবল কস্ট, এটি হচ্ছে স্বল্পকালীন পরিবর্তনীয় ব্যয় রেখা এবং এমআর হচ্ছে ফার্মের প্রান্তিক আয় রেখা এবং এআর হচ্ছে ফার্মের গড় আয় রেখা। এখানে লক্ষ্য করা যাচ্ছে যে লম্ব অক্ষে দাম, আয় এবং ব্যয় দেখানো হয়েছে এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকে ভারসাম্য বিন্দু হচ্ছে ই বিন্দু, যেখানে প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয় পরস্পর সমান হয়েছে এবং প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচ থেকে সেট করে উপরে উঠেছে। অর্থাৎ ই বিন্দু হচ্ছে, তোমরা লক্ষ্য করো, ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। এই ই বিন্দুতে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয়েছে এবং প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচ থেকে সেট করে উপরে উঠেছে। অর্থাৎ এখানে ফার্মের প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত এমসি এমআর সমান এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরে উঠেছে। সুতরাং এখানে ফার্মের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত উভয় শর্ত পূরণ হওয়ায় ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। শিক্ষার্থীবৃন্দু, ই বিন্দু থেকে নিচে টেনে আমরা ভারসাম্য উৎপাদনের পরিমাণ পাই ও কিউ, এবং উপরে টেনে আমরা জি বিন্দুতে পাই দাম ও পি2, এবং আমরা গড় ব্যয় পাই এস বিন্দুতে পি3। সুতরাং আমরা দেখলাম যে ভারসাম্য বিন্দু থেকে নিচে এবং উপরে টেনে আমাদের মুনাফা নির্ণয়ের জন্য যে তথ্য জানার প্রয়োজন তা আমরা জেনে গেছি। অর্থাৎ আমাদের এখানে ভারসাম্য বিন্দু হচ্ছে ই বিন্দু এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে ও কিউ0 এবং ভারসাম্য দাম হচ্ছে
OP2 যা জি বিন্দু থেকে টেনে আমরা OP2 পেয়েছি এবং গড় ব্যয় হচ্ছে OP3। যেহেতু গড় ব্যয় রেখা, লাল রেখাটি হচ্ছে গড় ব্যয় রেখা যা এস বিন্দু থেকে বাইরে টেনে আমরা P2 গড় ব্যয় আমরা পেয়েছি। সুতরাং এক্ষেত্রে আমরা মুনাফা নির্ণয়ের জন্য শিক্ষার্থীবৃন্দ আমরা যে তথ্য সেই তথ্য পেয়ে গেছি, এখন আমরা মুনাফা নির্ণয় করতে সক্ষম হব। তাহলে শিক্ষার্থীবৃন্দ ভারসাম্য বিন্দু ই, ভারসাম্য পরিমাণ হচ্ছে OQ2 ভূমি অক্ষে, দাম হচ্ছে OP2 এবং গড় ব্যয় হচ্ছে OP3। এক্ষেত্রে আমাদের যে ক্ষতি নির্ণয়করণ যে শর্ত, সেই শর্ত পূরণ করে ফার্মটি উৎপাদন চালু রাখবে, অর্থাৎ লস মিনিমাইজেশন করবে। সেক্ষেত্রে মোট আয় হচ্ছে আমাদের যে সূত্র দাম গুণ পরিমাণ, অর্থাৎ এক্ষেত্রে দাম হচ্ছে OP2 চিত্রে এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে OQ এবং সেক্ষেত্রে আমাদের মোট আয় আমরা পাই OP2GQ0 এবং মোট ব্যয় হচ্ছে, মোট ব্যয়ের যে সূত্র তা হচ্ছে দাম গুণ পরিমাণ, অর্থাৎ P ইন্টু AC। এক্ষেত্রে P হচ্ছে অর্থাৎ দাম হচ্ছে OP1 যা আমরা এক্ষেত্রে আমাদের দাম হচ্ছে OP2 যা জি বিন্দু থেকে বাইরে টেনে আমরা পেয়েছি এবং পরিমাণ হচ্ছে OQ0। সুতরাং এক্ষেত্রে মোট আয় হচ্ছে আমাদের OP2 GQ0 এবং মোট ব্যয় হচ্ছে OP3 SQ0। সুতরাং এক্ষেত্রে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট যেটি হচ্ছে সূত্র, ফলে আমাদের এক্ষেত্রে লস হচ্ছে, যেহেতু এক্ষেত্রে মোট ব্যয় হচ্ছে OP3 SQ, অর্থাৎ মোট যে ব্যয় সেই অংশটুকু হচ্ছে বড়, অর্থাৎ OP3 SQ0 হচ্ছে মোট ব্যয় এবং মোট আয় হচ্ছে OP2 GQ0, ফলে এক্ষেত্রে লস হচ্ছে P2 P3 SG। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এক্ষেত্রে ফার্মটির লস হচ্ছে P3 SG P2। তোমরা স্ক্রিন চিত্রে শিক্ষার্থীবৃন্দ, ঘ প্রশ্নে বলা হয়েছে উৎপাদনকারী কখন উৎপাদন বন্ধ সিদ্ধান্ত নেবে, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আমরা এক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু এবং এফ বিন্দু হচ্ছে উৎপাদন বন্ধকরণ বিন্দু। শিক্ষার্থীবৃন্দ, উৎপাদনকারী স্বল্পকালে ক্ষতি স্বীকার করেও কারখানার উৎপাদন চালু রাখে, কারণ তাতে ক্ষতি সর্বনিম্নকরণ হয়। কারখানা এই অবস্থায় বন্ধ করলে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে। সে কারণে চিত্রে উৎপাদন চালু রাখলে ক্ষতি হয় P2 P3 SG, অর্থাৎ P2 P3 SG হচ্ছে উৎপাদন চালু রাখলে তার ক্ষতির পরিমাণ এবং উৎপাদন বন্ধ রাখলে উক্ত ফার্মের ক্ষতির পরিমাণ হচ্ছে P1 P3 SF। P1 P3 SF অর্থাৎ উৎপাদন বন্ধ করলে ফার্মটির ক্ষতির পরিমাণ অধিক হয়, কারণ এক্ষেত্রে তার স্থির ব্যয়ের পুরো অংশই ক্ষতির সম্মুখীন হয়, কিন্তু উৎপাদন চালু রাখলে পরিবর্তন ব্যয়ের পুরো অংশটুকু এবং স্থির ব্যয়ের অংশ বিশেষ তুলে আনতে সক্ষম হয়, ফলে উৎপাদনকারী উৎপাদন চালু রাখলে তার ক্ষতির পরিমাণ লাঘব হবে, অর্থাৎ ক্ষতি পরিমাণ কম হবে। সুতরাং ফার্মের মালিক বর্তমানে উৎপাদন চালু রেখে ক্ষতি সর্বনিম্নকরণ করবে এবং এই রেখাচিত্রে তাই দেখাচ্ছে। এখন প্রশ্নে বলা হয়েছে উৎপাদনকারী কখন উৎপাদন বন্ধ সিদ্ধান্ত নেবে,
তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় ততক্ষণ পর্যন্ত ফার্ম উৎপাদন চালু রাখবে, অর্থাৎ উৎপাদন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত উক্ত ফার্মের দাম তার গড় পরিবর্তনীয় ব্যয় থেকে বেশি থাকবে। উল্লিখিত চিত্রে আমরা দেখছি দাম হচ্ছে জি বিন্দুতে এবং গড় পরিবর্তনীয় ব্যয় হচ্ছে এফ বিন্দুতে। সুতরাং দেখা যাচ্ছে গড় পরিবর্তনীয় ব্যয় থেকে দাম অধিক রয়েছে, ফলে ফার্মটি তার স্থির ব্যয়ের সম্পূর্ণ অংশ এবং পরিবর্তনশীল ব্যয়ের অংশবিশেষ উঠে আসবে কারখানা চালু রাখলে। সুতরাং দেখা যাচ্ছে চিত্রে দাম এফ বিন্দুতে OP1 থেকে কমে যদি যায়, অর্থাৎ সেক্ষেত্রে মোট পরিবর্তনীয় ব্যয় যে অংশটুকু চিত্রে দেখা যাচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয় হচ্ছে OP1, FQ উঠে আসবে না। যদি দাম OP1 থেকে কমে যায়, অর্থাৎ এক্ষেত্রে কারখানা চালু রাখলে তার ক্ষতি বেশি হবে, সেক্ষেত্রে তার স্থির ব্যয়ের পুরো অংশ এবং পরিবর্তনীয় ব্যয়ের অংশ বিশেষের ব্যয় তাকে বহন করতে হবে। তাই স্বল্পকালে উৎপাদনকারী শুধুমাত্র স্থির ব্যয় বহন করেই ক্ষতি সর্বনিম্নকরণ বা কস্ট মিনিমাইজেশন করবে। সুতরাং দেখা যাচ্ছে এক্ষেত্রে ফার্মের উৎপাদন বন্ধকরণ বিন্দু হচ্ছে এফ বিন্দু। সুতরাং তোমরা চিত্রে লক্ষ্য করো, এফ বিন্দু হচ্ছে উৎপাদন বন্ধকরণ বিন্দু, কারণ এই দাম যদি এই এফ বিন্দু থেকে কমে যায় তাহলে তার স্থির ব্যয় সহ পরিবর্তনীয় ব্যয়ের অংশবিশেষ তাকে বহন করতে হবে, ফলে উৎপাদনকারী সেক্ষেত্রে স্বল্পকালে উৎপাদন বন্ধ করে তার ক্ষতি মিনিমাইজেশন করবে। সুতরাং এফ বিন্দুই হচ্ছে উৎপাদন বন্ধকরণ বিন্দু। এফ বিন্দু থেকে যদি দাম বেশি হয় তাহলে ফার্মটি স্বল্পকালে উৎপাদন চালু রেখে তার ক্ষতি মিনিমাইজেশন করবে বা ক্ষতি সর্বনিম্ন করবে। সুতরাং বলা যায় যে উৎপাদন বন্ধকরণ সিদ্ধান্তটি নির্ভর করে গড় পরিবর্তনশীল ব্যয় এবং দামের মধ্যে তুলনামূলক যে বিশ্লেষণ বা তুলনামূলক যে আলোচনা, তার মাধ্যমে উৎপাদন বন্ধকরণ সিদ্ধান্ত হয়ে থাকে। দাম যদি গড় পরিবর্তনীয় ব্যয়ের সমানও হয় তখন ফার্মটি নিরপেক্ষ থাকবে, সে ইচ্ছে করলে কারখানা বন্ধ রাখতে পারে অথবা কারখানা চালুও রাখতে পারে। কিন্তু এফ বিন্দুর নিচে যদি দাম কমে যায় তাহলে অবশ্যই ফার্মটি উৎপাদন বন্ধ করবে, ফলে তার ক্ষতি মিনিমাইজেশন হবে। ফলে আমরা দেখলাম যে এফ বিন্দু হচ্ছে উৎপাদন বন্ধকরণ বিন্দু। এই বিন্দু থেকে যদি দাম কম হয় তাহলে ফার্মটি শাটডাউন নিয়ে যাবে বা উৎপাদন বন্ধ করবে এবং ফলে তার ক্ষতি মিনিমাইজেশন হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চিত্রে দাম OP1 থেকে কম বা এফ হচ্ছে উৎপাদন বন্ধকরণ বিন্দু। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।